এই ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমেরিকা বাংলা নিউজ পেপারের পক্ষ থেকে আমি ডাক্তার ফারহানা মুবিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব গর্ভাবস্থায় সাধারণ কিছু সমস্যা এবং আমাদের করণীয়। একটা নারী যখন প্রেগনেন্ট হয় তখন প্রেগনেন্সিতে সেই নারীটা সহ বাসার সকলেরই কিন্তু কম বেশি দায়িত্ব থাকে। এখনকার নারীদেরকে অনেক বেশি স্ট্রেস নিতে হয়। দেখা যায় যে একই সাথে লেখাপড়া, আবার অনেকে জব করেন, আবার অনেক নারী অনলাইনে বিজনেস করেন, অথবা অনলাইন ছাড়াও সরাসরি বিজনেসের সাথে জড়িত। এরকম কিন্তু অনেকেই আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো এইতে দেখা যায় যে আজ থেকে 10-20 বছর আগের দৃশ্যপটটা আমরা যদি আলোচনা করি, সেই সময় নারীদেরকে কিন্তু এতটা স্ট্রেস দিতে হতো না। সেই সময় হাউস হোল্ড কাজগুলা বেশি করতে হতো। আর এখনকার নারীদেরকে কিন্তু একই সাথে লেখাপড়া, জব, আবার অনেকে বিজনেস করেন, এবং এইটার সাথে অনেক নারী বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের সাথে সংযুক্ত। এই জন্য দেখা যায় যে একজন নারী যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু ওনার মেন্টাল স্ট্রেস এবং ওয়ার্কলোড দুটাই বেড়ে যায়। শুরু থেকেই যদি বাসার সবাই একটু সচেতন হয়, তাহলে অনাকাঙ্ক্ষিত অনেকগুলো সমস্যা থেকে একজন প্রেগনেন্ট নারী রক্ষা পাবেন। আমি স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব। শুরুতে আসি, পুরো প্রেগনেন্সিটাকে আমরা 3টে ট্রাইমেস্টারে ভাগ করি। অর্থাৎ 9 মাস বা 9.5 মাস বা 10 মাস যদি আমি ধরি, অর্থাৎ পুরো প্রেগনেন্সিটা প্রথম 3টা মাসকে আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, এর পরের 3 মাসকে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার, এবং লাস্টে যে 3 মাসটা অর্থাৎ শেষের যে 3 মাস সেটাকে আমরা বলি থার্ড ট্রাইমেস্টার বা ফাইনাল ট্রাইমেস্টার, ফাইনাল টার্ম যেটা। প্রথম 3 মাসে দেখা যায় যে অধিকাংশ নারীর, সেটা যে বয়সের প্রেগনেন্সি হোক, আমাদের দেশে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের যে সামাজিক ব্যবস্থা, এই আমাদের যে ধরনের ফুড হ্যাবিট, এতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে, অর্থাৎ প্রথম 3 মাস বা 4 মাসের দিকে, মেইনলি প্রথম 3 মাসের দিকে অধিকাংশ নারীর একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে, অর্থাৎ বমি বমি ভাব হয়, জ্বর জ্বর লাগে, মাথা ঘোরানো থাকে অনেকের, অনেকের খুব দুর্বল লাগে, অনেকের দেখা যায় যে খিদা লাগে, হ্যাঁ, খিদা অনুভব করেন অথচ খাবার খেতে পারেন না, খাবার খেলে ঠিকভাবে সেই খাবারটা হজম হয় না, মনে হয় যে বুকের মধ্যে জ্বালা পোড়া হচ্ছে। অনেকের আবার খাবারে গন্ধ লাগে, অনেকে দেখা যায় যে কমপ্লেন করেন যে মাছ মাংস খেতে পারছেন না, কেমন যেন নাকের কাছে মনে হয় যে গন্ধ লাগছে। এই ধরনের সমস্যার জন্য চেষ্টা করতে হবে যারা প্রথম ট্রাইমেস্টারে আছেন, ওনাদেরকে আমরা বলি ড্রাই ফুড খেতে। ড্রাই ফুড বলতে আমরা বুঝাই মুড়ি, বিস্কুট, হ্যাঁ, যে বিস্কুট গুলাতে ক্রিপসের পরিমাণ কম, অর্থাৎ তেলের পরিমাণ কম থাকে, চেষ্টা করতে হবে সেই ধরনের বিস্কুট খাবার জন্য। মুড়ি অথবা বাসায় তৈরি শুকনা খাবার, খুব অল্প সয়াবিন তেল দিয়ে সরি খুব অল্প সয়াবিন তেল দিয়ে নুডলস রান্না করতে হবে। এই ধরনের ড্রাই ফ্রুট যেগুলো আছে, অনেকে দেখা যায় অনেকের আবার চকলেট খেলেও বমি হয় না, হ্যাঁ, মাল্টো বা চকলেট যেগুলো থাকে। যে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে যে নারীর যেই খাবার খেয়ে ভমিটিং টেন্ডেন্সি হবে না, বা বমি বমি ভাব হবে না, অ্যাসিডিটি হবে না, সেই নারীকে আমরা সেই খাবারটাই খেতে বলি। প্রথম 3 মাসে বাচ্চার ওজন বাড়ে না। প্রথম 3 মাসের দিকে দেখা যায় যে একটা ভ্রূণ, সেটার রক্ত জমাট বাঁধার পরিমাণটা আস্তে আস্তে প্রথমে ছোট্ট একটা খুব ছোট্ট একটা সাইজ হয়, সেইখান থেকে সেই জমাট বাঁধা রক্তটা আস্তে আস্তে একটা ডিমের পরিমাণ বড় হয়, তারপরে টেনিস বলের মতো হয়, তারপরে একটা বল, এইভাবে ধাপে ধাপে বড় হতে থাকে। তো প্রথম 3 মাসে বা মায়ের খাবারের সাথে বাচ্চার এই বড় হবার কিন্তু রিলেশনটা সরাসরি থাকে না, সরাসরি কানেকশন থাকে খাবারের সাথে সেকেন্ড ট্রাইমেস্টার এবং ফাইনাল ট্রাইমেস্টারের দিকে। এই জন্য অনেক মা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে খাবার খেতে পারছেন না, বমি হচ্ছে। এই জন্য চেষ্টা করতে হবে যে
টেনশন করার কোনো কারণ নাই। যেই খাবার খেয়ে একজন নারীর ভালো লাগবে, যেই খাবার খেয়ে উনি হজম করতে পারবেন, বমি বমি ভাব হবে না, বুকে জ্বালা পোড়া বা ব্যথা হবে না, যেই খাবার খেলে মনে হবে যে খাবারে উনি কোনো গন্ধ অনুভব করছেন না, ভালো লাগছে, সেই খাবারটাই উনি খাবেন। এখানে ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম 3 মাসে খাবার নিয়ে এতটা কনসার্ন হবার বা এতটা টেনশন করবার কিছুই নাই। ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে অনেকের ফার্স্ট ট্রাইমেস্টার থেকে যে দেহের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন লেভেল গুলো চেঞ্জ হতে থাকে প্রেগনেন্সিতে। এই জন্য দেখা যায় এক এক জনের এক এক রকম শরীর খারাপ লাগে। অনেকের শুরু থেকেই জ্বর জ্বর ভাব থাকে, অনেকের দেখা যায় যে মাথা ব্যথা, মাথা ঘোরানো থাকে, অনেকের ফার্স্ট ট্রাইমেস্টারে অর্থাৎ প্রথম 3 মাসে অনেকের ব্লাড সুগার বেড়ে যায়, অনেকের আবার ব্লাড সুগার খুব বেশি কমে যায়, এবং অনেকেই থাকেন বিভিন্ন ধরনের হরমোন জনিত সমস্যায় ভুগতে থাকেন, যেমন হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, অনেকে আবার পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা এক ধরনের হরমোন জনিত সমস্যা। এটা যে ওভারির সমস্যা। দেখা যায় যে এই হরমোনজনিত অসুখে অনেকে প্রেগনেন্সির আগে থেকেও আক্রান্ত হয়ে থাকেন, অথবা অনেকে প্রেগনেন্সির পরে এই সমস্যায় ভুগতে থাকেন। তো এক একটা সমস্যার জন্য এক এক রকম ট্রিটমেন্ট থাকে। চেষ্টা করতে হবে প্রথম 3 মাসে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা, কোনো দুশ্চিন্তার দরকার নেই। যার যে খাবারটা খেয়ে ভালো লাগে সেই খাবারটাই খেতে হবে। প্রথম প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবার পরে, অর্থাৎ বাসাতে যদি কেউ প্রেগনেন্সি টেস্ট করেন স্ট্রিপ দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে হসপিটালে, আপনার বাসার কাছে থেকে আপনি চেষ্টা করবেন বাসার কাছে কোনো একটা ভালো একটা হসপিটালে প্রেগনেন্সি টেস্ট করাতে, সেটা ইউরিন এবং ব্লাড দুইটাতেই। ইউরিন ইউরিনের ক্ষেত্রে আমরা বলি মর্নিং এর যে প্রথম যে ইউরিনটা সেটা নিয়ে টেস্ট করালে সবচেয়ে ভালো হয়। এবং অবশ্যই প্রথম 3 মাসের মধ্যে আপনাকে অবশ্যই পুরো পেটের একটা প্রেগনেন্সি টেস্ট করতে হবে, পুরো পেটের আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে। কারণ দেখা যায় যে অনেকের 1 মাস 2 মাস পার হবার পরে অনেকে দেখা যায় যে হঠাৎ করে খুব বেশি পেটে ব্যথা, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, কিন্তু হঠাৎ করে হয়তো প্রথম 1 মাস 2 মাস বা আড়াই মাস পর্যন্ত অথবা 2 মাস পর্যন্ত কোনো সমস্যা ছিল না, তারপরে হঠাৎ করে দেখা যায় অনেকের ক্ষেত্রে ভয়ানক পেটে ব্যথা শুরু হয়, তারপরে শ্বাসকষ্ট শুরু হয়। এইরকম যদি কারো সমস্যা হয়, এরকম যে হঠাৎ করে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছে, এই ধরনের সমস্যা হলে বাসায় বসে না থেকে দ্রুত হসপিটালে চেক আপ করাতে হবে। কারণ দেখা যায় একটোপিক প্রেগনেন্সি নামে একটা টার্ম থাকে। একটোপিক প্রেগনেন্সি মানে হলো প্রেগনেন্সিটা নির্দিষ্ট জায়গায় না হয়ে, একটোপিক মানে হলো অ্যাবনর্মাল স্পেস, অর্থাৎ যেটা একটোপিক প্রেগনেন্সি মানে নির্দিষ্ট স্থানে প্রেগনেন্সি না হয়ে, অর্থাৎ ইউটেরাস বা জরায়ুর মধ্যে প্রেগনেন্সি না হয়ে যখন ভ্রূণটা বাসা বাঁধে, ভ্রূণটা বড় হয়, আহ, জরায়ুর বাইরে অন্য কোনো জায়গায়, যেমন ফেলোপিয়ান টিউব অথবা ইউটেরাইন টিউবের মধ্যে, অনেক সময় নারী দেহের ওভারির মধ্যে বড় হয়, এই ধরনের সমস্যা। এটা কিন্তু একটা অসুখ, স্ত্রী রোগ একটা, এটাকে, এই অসুখের নাম হলো একটোপিক প্রেগনেন্সি। এই সমস্যাটা এক্সক্লুড করবার জন্য দেখা যায় যে এই একটোপিক প্রেগনেন্সিতে কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ থাকে, শুরুর দিক থেকে মর্নিং সিকনেস থাকে, অর্থাৎ প্রেগনেন্ট মানুষদের যে দেখা যায় যে প্রথম 2 মাস 3 মাস সকালবেলায় শরীর খারাপ লাগাটা একটু বেশি থাকে, জ্বর জ্বর ভাব থাকে। এই সমস্যাটা দেখা যায় একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রেও, সেম একটা নর্মাল প্রেগনেন্সির মতোই কিন্তু সাইন সিমটম গুলা থাকে, কিন্তু এই প্রেগনেন্সিটা কন্টিনিউ হয় না, অর্থাৎ এই বাচ্চাটা যেহেতু যেটা প্রেগনেন্সির যেটা অরিজিনাল স্পেস, অর্থাৎ যেটা নির্দিষ্ট যে জায়গা সৃষ্টিকর্তা প্রদত্ত ইউটেরাস বা জরায়ু, সেইখানে না হয়ে যেহেতু অন্য জায়গায় হয়, এই জন্য এই শিশুটা কখনো জন্ম নিতে পারে না। দেখা যায় যে এই শিশুটা, এই ভ্রূণটা নষ্ট হয়ে যায়, অথবা অ্যাবনর্মাল জায়গায় হবার জন্য এত বেশি ব্যথা, রোগীর শ্বাসকষ্ট হয়, অনেক সময় একজন প্রেগনেন্ট নারী শকে পর্যন্ত চলে যেতে পারেন, অর্থাৎ জ্ঞান হারিয়ে যেতে পারে, সেন্সলেস হতে পারেন, দেখা পালস খুব কমে যেতে পারে, ব্লাড প্রেশার অনেক ফল করতে পারে, অর্থাৎ লো ব্লাড প্রেশার হয়ে যেতে পারে। এবং দেখা যায় যে হয়তো 1 মাস 2 মাস বা আড়াই মাস পরে অথবা 1.5 মাস পরে হঠাৎ করে একদিন
হয়তো একজন প্রেগনেন্ট নারী ভালো ছিলেন, বাসায় কাজ করছেন, অথবা উনি ওনার অ্যাজ ওয়েল লাইফ লিড করছেন, হঠাৎ করে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ভয়ঙ্কর পেইন শুরু হয়। এইভাবে এই এই ধরনের প্রেগনেন্সি গুলো ধরা পড়ে। এখন অবশ্যই এই জন্য প্রথম ট্রাইমেস্টারের মধ্যে, অর্থাৎ প্রথম 3 মাসের মধ্যে একজন নারী যদি ওনার গাইনোকোলজিস্টের কাছে নাও যান, যদি উনি নিজেই বাসায় প্রেগনেন্সি টেস্ট করেন স্ট্রিপ দিয়ে, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই হসপিটাল থেকে ইউরিন চেক করতে হবে, ইউরিনে প্রেগনেন্সি টেস্ট চেক করতে হবে, এবং অবশ্যই উনাকে অবশ্যই 3 মাসের মধ্যে মাস্ট একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে যে প্রেগনেন্সি কিনা, এবং এই প্রেগনেন্সিটা ইউটেরাসের মধ্যে কিনা নাকি ইউটেরাসের বাহিরে, এটা এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, এই টার্মটাকে বলে একটোপিক প্রেগনেন্সি। এইবার চলে আসি একটোপিক প্রেগনেন্সির পরে, যে আমি যে বমি বমি ভাবের কথা বললাম, এমন অনেকেই আছেন যাদের প্রেগনেন্সির আগে থেকে হয়তো অনেক মানে ভমিটিং প্রবলেম ছিল। অনেক মানুষ থাকে যাদের একটুতেই খুব বেশি অ্যাসিডিটি, বুকে জ্বালা পোড়া, এই ধরনের সমস্যাগুলা হয়। তো এইরকম যাদের একটুতে অ্যাসিডিটি বা বুকে জ্বালা পোড়া হয়, খাবার হজম হয় না, তাদের দেখা যায় প্রেগনেন্সিতে কষ্টটা আরো বেড়ে যায়। তো এই ধরনের রোগীদেরকে চেষ্টা করতে হবে যে যে খাবার খেয়ে ভালো লাগে, আর বাহিরের খাবার যতটা অ্যাভয়েড করা যায়। শুধুমাত্র ফার্স্ট ট্রাইমেস্টার না, পুরো প্রেগনেন্সিটাতেই আমরা বলে থাকি, আমাদের অ্যাডভাইস থাকে যে বাহিরের খাবারটা যতটা কম খাওয়া যায়। কারণ বাসাতে আমরা যেভাবে হাইজিন মেনটেন করে আমরা যেভাবে রান্না করি, যেভাবে আমরা যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি, বাসার বাহিরে হোটেল গুলাতে বা রেস্টুরেন্ট গুলাতে তো সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা সম্ভব না। এটা আমরা সবাই জানি। বিশেষ করে আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এইখানে তো আরো দেখা যায় যে আহ, রাস্তায় ট্রাফিক জ্যাম, ধুলা বালি, অনেক ধরনের রোগ জীবাণু বাতাসে ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায়। এই এই জিনিসগুলা, এই জীবাণুগুলো খাবারের মধ্যে বাসা বাঁধতে পারে। এই জন্য চেষ্টা করতে হবে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার না, পুরো প্রেগনেন্সি জুড়ে যতটা হোমমেড খাবার খাওয়া যায়। যারা জব করেন যে নারীরা, তাদেরকে তো বাসার বাহিরে যেতেই হবে, বাসার বাইরের খাবার খেতেই হয় অনেক সময়, কারণ সব সময় বাসা থেকে খাবার নিয়ে যাওয়া যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে চেষ্টা করবেন অতিরিক্ত তেলে ভাজা, যেমন ধরেন ফাস্ট ফুড, অতিরিক্ত চা, কফি, এই এই পানীয় গুলা অ্যাভয়েড করবার জন্য অবশ্যই সফট ড্রিঙ্ক আমরা অ্যাভয়েড করতে বলি। অনেক দেখা যায় যে অনেকের মুখের রুচি নষ্ট হয়ে যায় ফার্স্ট ট্রাইমেস্টার দেখে, তখন অনেকেই আম, বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক, কোক, পেপসি, ফান্টা এসব খেতে পছন্দ করেন, কিন্তু এগুলাকে আমরা স্ট্রিক্টলি নো বলি। কারণ বাহিরের এই সফট ড্রিঙ্ক কোনো দরকার নাই, বাসায় তৈরি ফলের রস খেতে আমরা বলি। আর বাসার বাহিরের খাবার যদি খেতেই হয়, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে বাঙালি ফুড, যেগুলা খুব সহজেই হজম হয়, এই ধরনের খাবার খেতে হবে। কারণ দেখা যায় যে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু অনেকের হজম শক্তিটা দুর্বল হয়ে যায়। হজম শক্তি দুর্বল হলে তখন একটুতে অ্যাসিডিটি হবে, বুকে ব্যথা থেকে এমনও হয় যে সিভিয়ার শ্বাসকষ্ট শুরু হয়, তখন এক্সক্লুড করতে হয় যে সেইটা কি প্রেগনেন্সি জনিত শ্বাসকষ্ট নাকি আবার কোনো হার্ট ডিজিজ হলো। এইটার জন্য তখন আবার হসপিটালে যাবার প্রয়োজন হয়ে থাকে। আর অনেকে আছেন যাদের অতিরিক্ত বমি হয়, এমন যদি হয় যে, এমনও কিন্তু হয় যে বমি করতে করতে গলার ভেতরে যে পাতলা, আমাদের গলার একেবারে ভেতরে পাতলা কিছু মিউকাস আছে, পাতলা স্কিন, অতিরিক্ত বমি হলে তখন সেই মিউকাস গুলা একটু একটু করে বমির সাথে বের হয়ে যায়। তখন বমিটার কালার দেখতে মনে হয় যে ছোট 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 রক্ত বিন্দুর মতো। হ্যাঁ, এইটা দেখে অনেকে যক্ষা বা টিবি সব মনে করে ভয় পাবেন না। অতিরিক্ত বমি হলে যেন খুব বেগ দিয়ে জোরে জোরে বমি হয়, তখন এই সমস্যাটা হয়। এই ধরনের যদি সমস্যা হয় কারো, এবং এমন যদি হয় যে একেবারেই সলিড খাবার খেতে পারছেন না কেউ, খুব বেশি শরীর খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে, বিছানা থেকে উঠতেই পারছেন না, এবং এই সমস্যাটা কন্টিনিউ হচ্ছেই, দেখা যাচ্ছে যে প্রথম মাস, পরের মাস, এর পরের মাসেও এই প্রবলেম গুলো চলতেই আছে, এই ধরনের সমস্যা হলে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। আর
হসপিটালে ভর্তি হওয়া সম্ভব না হলেও বাসাতে চেষ্টা করতে হবে গাইনোকোলজিস্ট অথবা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে বাসাতে যদি স্যালাইন দেওয়া যায়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড স্যালাইন, যেই স্যালাইনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে। সোডিয়াম ক্লোরাইড রক্তের মধ্যে কমে যায় যখন একজন মানুষের খুব বেশি বমি হয়, তখন আমাদের রক্তের মধ্যে যে লবণের পরিমাণ থাকে সেই লবণের পরিমাণটা কমে যায়। শুধুমাত্র প্রেগনেন্সিতে না, যে কোনো সময়ে যদি একজন মানুষ খুব বেশি বমি করেন অথবা যদি সিভিয়ার ডায়রিয়া হয়, তখন অথবা যদি একজন মানুষ অনেক বেশি শারীরিক পরিশ্রম করেন, বিশেষ করে অ্যাথলেট যারা বা দীর্ঘ পথ হেঁটে আসছেন, এই ধরনের ঘটনা যখন হয়, খুব বেশি ফিজিক্যাল এক্সারসাইজ কেউ যদি করেন, অতিরিক্ত ঘেমে গেলে তখন একজন মানুষের রক্তের মধ্যে লবণ পানির পরিমাণ কমে যায়। তো এইটা একজন নন প্রেগনেন্ট মানুষ দেখা যায় যে শরবত খেয়ে বা ওর স্যালাইন খেয়ে দ্রুত রিকভার হয়, কিন্তু যিনি প্রেগনেন্ট নারী, দেখা যায় যে হয়তো আগে থেকেই ওনার হজম শক্তি দুর্বল হয়ে গেছে, খাবার খেতে পারছেন না। এরই মধ্যে আবার যদি এইরকম খুব বেশি বমি শুরু হয়, যে কোনো খাবার হজম হচ্ছে না, সলিড খাবারও খেতে পারছেন না, খিদা পাচ্ছে, উনি ক্ষুধা অনুভব করছেন কিন্তু খেতে পারছেন না, অতিরিক্ত বমি হচ্ছে, বমি বমি ভাব যাচ্ছেই না, এরকম হলে কিন্তু অবশ্যই বাসায় বসে না থেকে হসপিটালে ভর্তি হতে হবে। কারণ এই ধরনের রোগীদেরকে আমরা অ্যাসিডিটির ওষুধ, বমি বমি ভাব বন্ধ হবার ওষুধ দিই এবং সেই সাথে আমরা স্যালাইন দিই, যেটা রক্তের মধ্যে, একজন প্রেগনেন্ট নারীর রক্তের মধ্যে লবণ পানির পরিমাণটাকে বাড়িয়ে দেয়। এবং আমরা ইলেকট্রোলাইট পরীক্ষা করি, এসে আরো অ্যাডিশনাল কিছু পরীক্ষা করি। ইলেকট্রোলাইটস এর মাধ্যমে আমরা দেখি যে রক্তের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, আরো জরুরি লবণগুলো, আরো জরুরি উপাদানগুলো ঠিক পরিমাণে আছে কিনা। কারণ শুরু থেকেই ঠিক পরিমাণে না থাকলে দেখা যাবে যে একজন প্রেগনেন্ট নারী দুর্বল হয়ে যাবে, আর একজন প্রেগনেন্ট নারী দুর্বল হলে তো বেবিটাও দুর্বল হয়ে যাবে। এটা গেল বমির কথা। অনেকে থাকে আগে থেকে, প্রেগনেন্সির আগে থেকে হরমোন জনিত সমস্যা থাকে, যেমন হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম। এটা এক ধরনের, এটা থাইরয়েড হরমোনের সমস্যা জনিত কারণে হয়। যখন থাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি যখন ঠিকভাবে কাজ করতে পারে না, তখন আমাদের প্রেগনেন্ট নারী যিনি, উনার রক্তের মধ্যে যখন থাইরয়েড হরমোনের মাত্রা কমে যায়, তখন সেই টার্মটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আর যখন রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা নির্দিষ্ট পরিমাণের থেকে অনেক বেশি বেড়ে যায়, তখন সেই সমস্যাটাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম। এই দুইটা টার্মের জন্যই কিন্তু ওষুধ খেতে হয়, কারণ থাইরয়েড হরমোন লেভেলের মাত্রা, তারপরে রক্তে ব্লাড সুগারের মাত্রা, অ্যালবুমিন বা প্রোটিনের মাত্রা, এই সমস্ত কিছুর মাত্রা এবং আরো অন্যান্য হরমোনের মাত্রা, এই সবগুলোই কিন্তু নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। কোনো হরমোন শুধুমাত্র প্রেগনেন্ট নারী না, যে কোনো মানুষেরই যখন নির্দিষ্ট পরিমাণের থেকে রক্তে চিনির মাত্রা, অ্যালবুমিন, প্রোটিন, হ্যাঁ, অথবা ক্যালসিয়াম, কার্বন, এই ধরনের ক্লোরিন, সোডিয়াম, এই ধরনের প্রত্যেকটা উপাদান যখন নির্দিষ্ট পরিমাণের থেকে হরমোন লেভেল সহ খুব বেশি বেড়ে যাবে বা কমে যাবে, তখনই কিন্তু একজন মানুষ বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট অনুভব করবেন। যিনি প্রেগনেন্ট নারী, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিতে অনেকে হাইপোথাইরয়েডিজমে ভোগেন, অর্থাৎ থাইরয়েড হরমোন নির্দিষ্ট পরিমাণে কাজ করতে পারে না, থাইরয়েড হরমোনটা রক্তে নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায়। এই হাইপোথাইরয়েডিজমের জন্য যে ওষুধ, সেটা কিন্তু বন্ধ করা যাবে না। একজন হরমোন রোগ বিশেষজ্ঞ অথবা আমরা যারা আমাদের যে প্রেগনেন্ট নারীকে যে আমরা হাইপোথাইরয়েডিজমের জন্য যে ওষুধ দিই, সেটা কিন্তু চেষ্টা করতে হবে, মানে যিনি প্রেগনেন্ট নারী, আপনারা যারা হাইপোথাইরয়েডিজমের জন্য ওষুধ খান, সেটা কিন্তু বন্ধ করা যাবে না। হাইপোথাইরয়েডিজমের ওষুধ প্রতিদিন খেতে হয়। এমন হতে পারে যে আমরা 3 মাস পর পর অথবা 6 মাস পর পর লেভেলটা চেক করতে বলি। অনেক সময় এমন যদি হয় যে রোগীর অনেক সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের
শারীরিক কষ্টগুলা বেড়ে যাচ্ছে। যেমন দেখা যায় যে অনেকের হঠাৎ করে খুব দুর্বল লাগছে। আবার দেখা যায় যে অনেক প্রেগনেন্ট নারী হঠাৎ করে চুল অনেক বেশি ঝরে যাচ্ছে, খুব বেশি টায়ার্ড লাগছে। দেখা যাচ্ছে যে অনেকের আবার কাঁপুনি হয়। হ্যাঁ, হয়তো ঠান্ডা লাগছে না, কিন্তু সারা শরীরের মধ্যে কাঁপুনির মতো একটা অনুভূতি হয়। এই ধরনের কিছু অ্যাবনর্মাল ফিলিংস থাকলে, কিছু অ্যাবনর্মাল পরিস্থিতি হলে তখন আমরা হরমোন লেভেল চেক করি, এবং নর্মালি রুটিনলি সব পেশেন্টেরই হরমোন লেভেল, যারা প্রেগনেন্ট তাদের হরমোন লেভেল চেক করতে হয়। কারণ এই যে আমাদের দেশের খুব কমন কিছু সমস্যার মধ্যে একটা সমস্যা হলো এই যে হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম। আমার দেখা সমস্যাগুলোর মধ্যে হাইপার থাইরয়েডিজমের চেয়ে হাইপোথাইরয়েডিজমটা কিন্তু আমাদের দেশে বেশি দেখা যায়। অর্থাৎ আমরা এই যে অনেকেই জানি যে থাইরয়েড হরমোন ঠিক মতো কাজ করতে না পারলে, থাইরয়েড হরমোন শরীরে খুব কমে গেলে তখন গলগণ্ড নামে, যে গলার এখানে একটা গ্ল্যান্ড ফুলে যায়, এই অসুখটাকে বলে গলগণ্ড বাংলা ভাষায়। এই অসুখটা হয় এই জন্য থাইরয়েড হরমোনের মাত্রা অবশ্যই শরীরে নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। তো প্রেগনেন্সিতে যিনি প্রেগনেন্ট নারী, ওনার গাইনোকোলজিস্ট বা ওনার হরমোন রোগ বিশেষজ্ঞ নিষেধ না করা পর্যন্ত হাইপোথাইরয়েডিজমের ওষুধ বন্ধ করা যাবে না। হাইপোথাইরয়েডিজমের ওষুধ কিন্তু খেতে হয় খালি পেটে। এরপরে আমি আসি, এটা গেল হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। এরপরে অনেকেই দেখা যায় যে যারা, অনেকের হয়তো প্রেগনেন্সির আগে থেকে হেপাটাইটিস বা জন্ডিস রোগে আক্রান্ত থাকেন, অনেকের আবার প্রেগনেন্সির পরে দেখা যায়। এই ক্ষেত্রে অবশ্যই অবহেলা না করে, যদি নিয়মিত গাইনোকোলজিস্টের কাছে যাবার মতো সুযোগ সুবিধা বা সময় নাও থেকে থাকে, বিশেষ করে এখনকার পরিস্থিতি আমি যদি বলি, করোনা ভাইরাসের জন্য এখনো পেশেন্টরা হসপিটালে অনেকেই যেতে ভয় পাচ্ছেন। তারা গাইনোকোলজিস্টের কাছে যদি চেক আপ 2 দিন বা 1-2 দিনের জায়গায় হয়তো একদিন গেলেন, বা যদি কিছু কয়েকবার যাওয়া পরিমাণ কমিয়ে দেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে আপনি হেপাটোলজিস্ট বা একজন লিভার রোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন। কারণ ব্রেস্ট মিল্কের মাধ্যমে, প্লাসেন্টা বা গর্ভফুলের মাধ্যমে কিন্তু অনেক অসুখ একজন প্রেগনেন্ট নারী থেকে একজন একটা গর্ভস্থ শিশুর মাধ্যমে ট্রান্সমিট হয়। এই জন্য জন্ডিস হয়ে গেলে অবশ্যই অবশ্যই এটাকে ইগনোর না করে, অবহেলা না করে লিভার রোগ বিশেষজ্ঞের কাছে চেক আপ করাতে হবে। জন্ডিসের কিন্তু, অর্থাৎ হেপাটাইটিসের কিন্তু কয়েকটা ভাগ আছে। অবশ্যই এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কোন ধরনের জন্ডিসটা হয়েছে। এরপরে আমি আসি, আমাদের দেশের আরো একটা কমন সমস্যা হলো প্রেগনেন্সিতে ডায়াবেটিস, যেটাকে বলা হয় জেস্টিশনাল ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ এইটা দেখা যায় যে আমাদের দেশে প্রচুর নারী এই সমস্যায় ভোগেন। অনেকে প্রেগনেন্সির আগে থেকে ডায়াবেটিসে আক্রান্ত হন, অনেকেই আবার প্রেগনেন্সির পরে। দেখা যায় যে অধিকাংশ নারী যারা হয়তো ডেলিভারির পরে ওজনটা কমিয়ে ফেলতে পারেন, অথবা যাদের পারিবারিক হিস্ট্রি নাই, অর্থাৎ রক্তের সম্পর্কের আত্মীয় যাদের ডায়াবেটিস নাই, সেই ধরনের নারী যারা, তাদের দেখা যায় যে এই জেস্টিশনাল ডায়াবেটিস, অর্থাৎ মাতৃত্বজনিত ডায়াবেটিস, যেটা গর্ভাবস্থায় যে ডায়াবেটিসটা ধরা পড়ে, সেই ডায়াবেটিসটা অনেকের ভালো হয়ে যায়। আর এমন যদি হয় যে একজন নারী ডেলিভারির পরে উনি ওনার ওজনটা কমিয়ে আনতে পারলেন না, হ্যাঁ, ওজনটা প্রেগনেন্সিতে যেই পরিমাণ ছিল তার থেকে আরো বেশি হয়ে গেল ডেলিভারির পরে, এবং উনি ফুড হ্যাবিটটাও কন্ট্রোল করতে পারলেন না। যদিও ডেলিভারির পরে একজন বাচ্চা তো তার মায়ের কাছ থেকেই খায়, খাবার খায়, সেক্ষেত্রে চাইলেও একজন মা সমস্ত খাবার কিন্তু অ্যাভয়েড করতে পারেন না। বাচ্চার পুষ্টির জন্য অনেক ধরনের খাবার খেতে হয়, যেগুলা একজন মায়ের ওজন বাড়িয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে চেষ্টা করতে হবে একজন পুষ্টিবিদের সাথে যোগাযোগ করে, অথবা চেষ্টা করতে হবে যে খাবারের মেনুতে কার্বোহাইড্রেট বা শর্করা অথবা ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে শাক, সবজি, প্রোটিন বা আমিষ এই ধরনের, অথবা এবং ফলের পরিমাণ বাড়িয়ে দিলে
আর ভাত আর রুটির পরিমাণ কমিয়ে আনতে পারলে, কার্বোহাইড্রেট কিছুটা কমিয়ে আনতে পারলে, অতিরিক্ত তৈলাক্ত খাবার কিছুটা কমিয়ে আনতে পারলে দেখা যাবে যে প্রেগনেন্সি জনিত কারণে যে ওজনটা বেড়ে যায় সেই ওজনটা কমিয়ে আনতে একজন মায়ের সুবিধা হবে। এবং সেই সাথে তিনি যদি আমরা ডেলিভারির পরে কাটা জায়গা শুকিয়ে যাবার পরে এবং ব্যথাও যখন ভালো হয়ে যায়, কিছুটা কমে আসে, তখন আমরা সব মাকে বলি যে একটু হাঁটাহাঁটি করতে। হাঁটাহাঁটি না করলে একেবারেই মানে ব্যথার ভয়, পেটে ব্যথার ভয় যদি একেবারেই শুয়ে বসে কেউ দিন কাটায়, তাহলে দেখা যাবে যে পরে আরো বেশি ব্যথা হবে, অর্থাৎ এক্ষেত্রে মাংস বেশি শক্ত হয়ে যাবে। এরকম একটা চান্স থাকতে পারে, তখন কিন্তু পরে আরো বেশি ব্যথা অনুভূত হবে। এই জন্য ভয় না পেয়ে চেষ্টা করতে হবে ব্যথা কিছুটা কমে আসার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে থেকে মানে নর্মাল হাঁটা চলার চেষ্টা করবার জন্য। এবং বাসার মধ্যে বাচ্চাকে কোলে নিয়ে হোক অথবা ছোট ছোট কাজগুলা আস্তে আস্তে করে করা শুরু করতে হবে, বাসার কাজগুলা। এতে কি হবে, একদম মুভমেন্ট না হলে ডায়াবেটিসের রোগী যারা তাদের কিন্তু, সেই নারীদের কিন্তু ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তো এই আর যে সমস্ত নারীর দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ না, অর্থাৎ যাদের ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটিভ অথবা ফার্স্ট ব্লাড কানেক্টেড যারা সরাসরি, অর্থাৎ মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি এই ধরনের সরাসরি ব্লাড কানেক্টেড যারা, ওনাদের যদি ডায়াবেটিস থেকে থাকে, তাহলে একজন নারী যিনি প্রেগনেন্সিতে ডায়াবেটিসে আক্রান্ত হন, উনি ফুড হ্যাবিট কন্ট্রোল করতে না পারলে, উনি উনার ওজন কমিয়ে আনতে না পারলে এবং উনি সিনসিয়ার না হলে কিন্তু উনার এই মাতৃত্বজনিত ডায়াবেটিস সারা জীবন থেকে যেতে পারে। আর একজন প্রেগনেন্ট নারী যেই নারীর একটু ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ না, অর্থাৎ রক্তের সম্পর্কিত আত্মীয়র কারো ডায়াবেটিস নাই, কিন্তু মাতৃত্বজনিত কারণে প্রেগনেন্সি জনিত কারণে ডায়াবেটিস হয়ে গেছিল, তিনি যদি ওজনটা মানে কমিয়ে আনতে পারেন, ফুড হ্যাবিটটা যদি কন্ট্রোল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে আনা সম্ভব, অথবা এমনও হতে পারে যে ওনার ডায়াবেটিসটা আর থাকলোই না। এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে। জেস্টেশনাল ডায়াবেটিস মানে হলো মাতৃত্বজনিত ডায়াবেটিস, বা যেটা প্রেগনেন্সির সময় হয়ে থাকে। কিন্তু নর্মাল মানুষের যে ডায়াবেটিসটা হয়, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস, এই ডায়াবেটিস কিন্তু কখনোই ভালো হয় না, কন্ট্রোলে আনা সম্ভব হয়। হ্যাঁ, ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখাটা সম্ভব হয়, কিন্তু ডায়াবেটিস একবার হলে সেটা কিন্তু আর জীবনে কখনোই ভালো হয় না। এটা নিয়মিত মনিটর করতে হয়, ব্লাড সুগার চেক করতে হয়। এইটা ব্লাড সুগারের কথা গেল। এখন আমি বলি, যে সমস্ত নারী আছেন যাদের প্রেগনেন্সির আগে থেকে ডায়াবেটিস ছিল, হয়তো প্রেগনেন্সির আগে ডায়াবেটিসের জন্য ওষুধ খেতে হতো অথবা ইনসুলিন ইনজেকশন নিতে হয়েছে, এই ধরনের অনেকেই যারা আছেন, তাদেরকে খুব বেশি সচেতন হতে হবে। কারণ প্রেগনেন্সিতে কিন্তু এমনিতেই রক্তের মধ্যে ডায়াবেটোজেনিক হরমোন গুলো বেড়ে যায়। রক্তের মধ্যে ডায়াবেটোজেনিক হরমোন বেড়ে যাবার জন্য দেখা যায় যে অধিকাংশ নারী আমাদের দেশে কিন্তু এই যে ডায়াবেটিসে আক্রান্ত হন, ডায়াবেটিস ধরা পড়ে। এটার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে আমাদের প্রধান খাবার কিন্তু কার্বোহাইড্রেট। আমরা ভাত রুটি এই খাবারগুলাই তো আমরা বাঙালি মানুষ, আমরা সবাই খাই 2 বেলা 3 বেলা। এই জন্য দেখা যায় যে এই যে ভাত রুটির কার্বোহাইড্রেট, এবং আমাদের এখন যত আমাদের মধ্যে আমাদের দেশে আরবানাইজেশন হচ্ছে, অর্থাৎ শহরাঞ্চল যত বেড়ে যাচ্ছে, তত কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের শারীরিক পরিশ্রমের প্রবণতা কমে যাচ্ছে। আর এই পাশাপাশি মেন্টাল স্ট্রেস কিন্তু বাড়ছেই। এই কারণগুলোর জন্য আরো দেখা যায় যে আমাদের দেশে প্রেগনেন্সিতে অসংখ্য নারী ডায়াবেটিসে আক্রান্ত হন, ডায়াবেটিস রোগে ভুগতে থাকেন। তো আমি যেটা বলছিলাম যে যারা প্রেগনেন্সির আগে ওষুধ খেতেন অথবা যারা ইনসুলিন ইনজেকশন নিতেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রেগনেন্সি ডিটেক্ট হবার পরে, ডায়াগনোসিস হবার পরে অবশ্যই আপনি আপনার ডায়াবেটোলজিস্ট অথবা
ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনাকে আপনার ইনসুলিনের ডোজ মেনটেন করতে হবে। প্রেগনেন্সিতে অনেকেই ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন, কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু ডায়াবেটিসের ওষুধ বা মেটফর্মিন জাতীয় ট্যাবলেট কিন্তু মেটফর্মিন জাতীয় ডায়াবেটিসের অনেক ধরনের ওষুধ আছে বাজারে। প্রেগনেন্সিতে কিন্তু ডায়াবেটিক ড্রাগ মুখে যেটা খাওয়া হয় সেই ওষুধ কিন্তু সেফ না, নিরাপদ না। প্রেগনেন্সিতে যাদের যাদের ব্লাড সুগার বেড়ে যায় বা আগে থেকে ডায়াবেটিস ছিল, এই ধরনের নারীদেরকে কিন্তু ইনসুলিন ইনজেকশন নিতে হবে। অনেকের মধ্যে ভীতি কাজ করে যে একবার যদি ইনসুলিন ইনজেকশন নিতে হয় তাহলে মনে হয় আর কোনো দিন মুখে ওষুধ খাওয়া যাবে না, কারণ এই বারবার ছিদ্র করাটা তো খুব পেইনফুল এবং খুবই কষ্টকর। খাবার দেখা যায় যে শুধু ইনসুলিন ইনজেকশন নিলেই তো হয় না, ইনসুলিন ইনজেকশন নেয়ার আগে পরে আবার ব্লাড সুগার মাপতে হয়। এইভাবে এই যে সূচ দিয়ে ছিদ্র করে করে, হাতে ছিদ্র করে করে রক্ত বের করে সেটা নিয়ে পরীক্ষা করা, এতে অনেকেরই খুব বেশি ভীতির তৈরি হয়। অনেকেই মনে করেন যে এই যে ইনসুলিন ইনজেকশন একবার নিলে আর কোনো দিন মুখের খাবার ওষুধে কনভার্ট হওয়া যাবে না এবং সারা জীবন মনে হয় ইনসুলিন ইনজেকশন নিতেই হবে। এই ধারণা কিন্তু ভুল। প্রেগনেন্সিতে ডায়াবেটিসের জন্য যারা মুখে খাবার ওষুধ আগে খেতেন প্রেগনেন্সির আগে, ওনাদেরকে কিন্তু প্রেগনেন্সিতে ডায়াবেটিসের ওষুধ খাওয়া যাবে না, ইনসুলিন ইনজেকশন নিতে হবে। ইনসুলিন ইনজেকশন একজন প্রেগনেন্ট নারীর জন্য সেফ, নিরাপদ, কিন্তু মুখে খাবার ওষুধ কিন্তু একজন প্রেগনেন্ট নারীর জন্য নিরাপদ না ডায়াবেটিসের ক্ষেত্রে। এই জন্য অবশ্যই যিনি ডায়াবেটিসে আক্রান্ত প্রেগনেন্ট নারী, উনাকে অবশ্যই ওনার ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অথবা ওনার গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে সেই ওষুধের ডোজটা বাদ দিতে হবে। ওষুধ বাদ দিয়ে ইনসুলিন ইনজেকশনটা লো ডোজ হোক বা মিডিয়াম ডোজ হোক বা হাই ডোজ হোক, যেটাই দরকার লাগুক না কেন, ব্লাড সুগারের পরিমাণ বুঝে সেই অনুপাতে ইনসুলিন ইনজেকশন নিতে হবে। এবং ডেলিভারির পরে যদি ব্লাড সুগার কমে যায় তখন এমনও হতে পারে যে ইনসুলিন ইনজেকশন আর কখনো লাগলোই না, ফুড হ্যাবিট কন্ট্রোল করে এক্সারসাইজ করেই ওনার ব্লাড সুগার কন্ট্রোলে আছে, এরকম কিন্তু অনেকের হয়। আবার এমনও দেখা গেছে যে প্রেগনেন্সিতে অনেক মাস পর্যন্ত, টানা 3 মাস 4 মাস পর্যন্ত ইনসুলিন ইনজেকশন নিতে হয়েছে, তারপরে ওনার ডেলিভারির পরে আর ইনসুলিন ইনজেকশনও লাগেনি, মুখে খাবার ওষুধও লাগেনি, ওনার আর ডায়াবেটিসটাও ভালো হয়ে গেছে। এরকম কিন্তু এরকমও অনেক পেশেন্ট আছে। এটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে সম্ভব, কিন্তু অন্য ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু সম্ভব না। প্রেগনেন্সি জনিত ডায়াবেটিস যেটা, সেটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়ে কন্ট্রোল করতে পারলে ভালো হয়ে যায়, যেটা অন্য ডায়াবেটিস গুলো কিন্তু হয় না। দেখা যায় যে কন্ট্রোলে থাকে কিন্তু সারা জীবনের জন্য রক্ত থেকে কিন্তু ডায়াবেটিস চলে যায় না। এটা ডায়াবেটিসের কথাটা গেল। এরপরে আমি আসি ফার্স্ট ট্রাইমেস্টার কমপ্লিট হবার পরে, অর্থাৎ প্রথম 3 মাস কমপ্লিট হবার এর পরে যে পরের যে 3 মাস, সেটাকে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার। এই সময়টাতে দেখা যায় যে বাচ্চা বড় হতে থাকে এবং এই সময়ে এই 4 মাস থেকে 3, 4, 5, এই যে 3টা মাস, 3 মাসের পর থেকে 3মাসের পর থেকে 4, 5, 6 মাস, 3 মাসের শেষ থেকে 6 মাসের মধ্যে পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে বাচ্চার অঙ্গগুলা তৈরি হয়, বাচ্চার ব্রেন ডেভেলপ হয়, বাচ্চার হার্ট তৈরি হয়ে যায়। এই জন্য একজন নারীকে খুব বেশি সচেতন হতে হবে। এই সময়টা কিন্তু একটা গর্ভস্থ শিশু একজন প্রেগনেন্ট নারীর সাথে খাবারের মাধ্যমে সরাসরি কানেক্টেড। এই জন্য একজন মাকে খুব বেশি সচেতন হতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। যে সমস্ত নারীদেরকে জব করবার জন্য বা বা কোনো আদার্স কাজের জন্য নিয়মিত বাসার বাইরে যেতে হচ্ছে, বিশেষ করে এই করোনা ভাইরাসের সময় যদি হয়, তার অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। মাস্ক পরতে ভোলা যাবে না। দরকার হলে অবশ্যই আরো এক্সট্রা 1-2টা মাস্ক ব্যাগের মধ্যে রাখতে হবে। এবং চেষ্টা কর, যদি বাসার বাইরে অফিসে নিয়মিত যেতে হয় তাহলে বাসায় তৈরি খাবার যদি অফিসে যে খাওয়া যায় তাহলে খুব ভালো হয়।
বা বিকাল বেলা নাস্তা খাবার জন্য এই বাহিরের সিঙ্গারা, সমুচা, পুরি এই সমস্ত খাবার গুলা অ্যাভয়েড করে ফল, বাসার তৈরি সালাদ জাতীয় কোনো খাবার, অথবা খুব কম তেলে ভাজা বিস্কুট, মুড়ি, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে বিকাল বেলাতেও যদি বাসার বাইরে থাকতে হয়, বিকাল বেলাতেও হালকা নাস্তা যে খায় প্রেগনেন্ট নারী যারা, ওনাদেরকে অতিরিক্ত তৈলাক্ত মশলা দেয়া খাবারটা অ্যাভয়েড করতে হবে। প্রেগনেন্সি একটা শিশু যত বড় হতে থাকে, একজন মায়ের কিন্তু কষ্টগুলাও অনেক মায়ের অধিকাংশ ক্ষেত্রে বাড়তে থাকে। দেখা যায় শ্বাসকষ্ট হয়, একটা ফিলিংস হয়, এই ধরনের মনে হয় যে বেবিটা আস্তে আস্তে যেন বুকের উপরের দিকে উঠে আসছে, একটা অস্বস্তি সবসময় কাজ করে। তবে এটা ঠিক যে সব প্রেগনেন্ট নারীর সমস্যাগুলা কিন্তু এক হয় না। আমরা এমন অনেক গরিব মানুষ কিন্তু দেখতে পাই যারা রাস্তার ধারে বসে হাতুড়ি দিয়ে ইট ভাঙছে, ইটের টুকরা নিয়ে কাজ করছে, হ্যাঁ, মাথায় ডালির মধ্যে বালু নিয়ে কাজ করছে, দিন মজুর হিসেবে কাজ করছে। এরকম অনেক নারী আছে যাদের কিন্তু কোনো সমস্যা হয় না। আবার এমনও দেখা যায় যে অনেকে রেস্টে আছে, বাসার মানুষজন অনেক টেক কেয়ার করছেন বা করেছেন, তারপরেও অ্যাবর্শন হয়ে গেছে। আসলে এইটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এক একজন নারীর প্রেগনেন্সিতে এক এক রকম সমস্যা হয়, এক এক রকম কষ্ট হয়। আবার অনেকে আছে যাদের কোনো সমস্যা হয় না, এরকম অনেকেই কিন্তু আছে। এই জন্য স্পেসিফিক ভাবে যে একজন নারীর এই এই সমস্যাগুলো হতেই পারে এভাবে কিন্তু বলা যায় না, কারণ এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তবে বাসার সবাই যদি সচেতন হয়, সবাই যদি এই সমস্যাগুলো সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে দেখা যাবে যে একজন নারীর জন্য জব করা, বাসার কাজ করা এবং সুস্থ থাকাটা অনেকখানি সম্ভব হবে। আমি এবার চলে আসি আমি এবার যে বলি, এই যে খাবারের সাথে বাচ্চার যে সরাসরি কানেকশন, এই জন্য চেষ্টা করতে হবে এই সেকেন্ড ট্রাইমেস্টারে, অর্থাৎ 4, 5, 6 মাস, এই 3 মাসে যেন একজন মা পুষ্টিকর খাবার খান। হ্যাঁ, শুধুমাত্র মানে পেটটা ভরলেই হবে না, চেষ্টা করতে হবে, শুরু থেকে চেষ্টা করতে হবে যে ফ্যাট জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে প্রোটিন এবং উদ্ভিদ জাতীয় আমিষ, হ্যাঁ, প্রাণীজ এবং উদ্ভিদ জাতীয় আমিষের খাবারের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই হালকা টক ফল, এখন এখন যে সিজনটা, এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। যদিও এটা একটা আশার বাণী যে গত বছর ডেঙ্গু জ্বরে মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে, এই বছর কিন্তু আমরা সেভাবে ডেঙ্গু রোগী পাইনি। এই বছর আমরা করোনা ভাইরাসের ধকলেই সবাই আশঙ্কাযুক্ত, সবাই ভীষণভাবে বিধ্বস্ত। যাই হোক, এই বছর ডেঙ্গু মশার প্রকোপটা কম, কিন্তু তারপরেও যিনি প্রেগনেন্সি কন্টিনিউ করছেন, যিনি প্রেগনেন্ট, ওনাকে খুব বেশি সচেতন হতে হবে। চেষ্টা করবেন বাসার বাহিরে পানি যেন আপনাকে খেতে না হয়। বাসার বাইরে জব করলে অবশ্যই আপনি পানির পটে, পরিষ্কার পানির পটে পানি নিয়ে যাবেন, এবং পানির পট যেন প্লাস্টিকের বোতল না হয়, কাচের বোতল হওয়াটা খুবই জরুরি। প্লাস্টিকের বোতলে দীর্ঘ সময় পানি থাকলে সেগুলোর মধ্যে কিন্তু খারাপ কেমিক্যাল তৈরি হয়, যা শুধুমাত্র একজন প্রেগনেন্ট নারী না, সকল মানুষের জন্য কিন্তু খারাপ। আমরা বিভিন্ন মিডিয়াতে, নিউজ পেপারে পড়ি, অনেক জার্নালেও পাওয়া গেছে যে 12 থেকে 13 ঘন্টার বেশি কোনো প্লাস্টিক কন্টেইনারের মধ্যে পানি থাকলে সেখানে কিন্তু কার্সিনোজেনিক এলিমেন্ট তৈরি হয়, অর্থাৎ যেটা ক্যান্সার তৈরি করতে সাহায্য করে শরীরের মধ্যে। এই এই জন্য প্রেগনেন্ট নারীরা খুব বেশি সচেতন হবেন, এবং আপনার ব্যাগের মধ্যে বাসার বাইরে গেলে অবশ্যই কিছু ড্রাই ফুড আপনি রেখেই দিবেন, যেন হঠাৎ করে খুব বেশি শরীর খারাপ লাগলে বা বমি বমি ভাব হলে যেন আপনি খেতে পারেন। এবং আপনার ব্যাগের মধ্যে অবশ্যই অ্যাসিডিটির ওষুধ, বমি বমি ভাব বন্ধ হবার ওষুধটা অবশ্যই রাখতে হবে। আর আমরা প্রেগনেন্সির প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড বা ফলিসন ট্যাবলেট দিই, যেটা রক্তের মধ্যে আয়রনের পরিমাণ বাড়তে সাহায্য করে, শিশুটার বৃদ্ধি বর্ধনের জন্য সাহায্য করে, অর্থাৎ ওই যে ভ্রূণটা তৈরি হয়, সেই ভ্রূণটা যেন ঠিকভাবে জমাট বাঁধতে পারে সেটার জন্য কাজ করে। এবং আমরা দেখা যায় যে এরপরে আবার আমরা আয়রন ট্যাবলেটটা চেঞ্জ করে দিই। এরপরে আরেক ধরনের আয়রন ট্যাবলেট খেতে হয়, যেখানে
জিঙ্কের পরিমাণও থাকে, এবং এরপর ক্যালসিয়াম ট্যাবলেট আমরা দিই। এই ক্যালসিয়াম ট্যাবলেট একজন মা যখন খান তখন সেটা মায়ের রক্তের মাধ্যমে এই ক্যালসিয়াম ট্যাবলেটটা শিশুর হাড় তৈরি করতে সাহায্য করে, শিশুর হাড়ের গঠনের জন্য সাহায্য করে। প্রেগনেন্সিতে চেষ্টা করতে হবে উচ্চ মাত্রার প্রোটিন, অর্থাৎ যাদের অ্যাসিডিটির পরিমাণ বেশি হয় ওনারা গরুর মাংস, খাসির মাংস, কলিজা, ব্রয়লার মুরগি ফ্রাই এই খাবারগুলা বাদ দিয়ে দেশি মুরগি, এবং যাদের অনেকের দেখা যায় যে শাক খেলে অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে তারা চেষ্টা করবেন যে প্রতিদিন শাক না খেয়ে সপ্তাহে অন্তত একদিন চেষ্টা করতে হবে। কিন্তু শাকটা ম্যান্ডেটরি, আমরা সব রোগীকেই শাকসবজি খেতে বলি। আর অবশ্যই ফাস্ট ফুড, সেটা আমি আগেও বলেছি, ফাস্ট ফুডটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর চেষ্টা করবেন 1 থেকে 1.5 লিটার পানি খাবার জন্য। পানি খেলে কি হবে, এমনিতেই প্রেগনেন্সিতে হজম শক্তি একটু দুর্বল হয়ে যায়, অ্যাসিডিটি, বুকে জ্বালা পোড়ার পরিমাণ বেশি হয়ে যায়। আর বাচ্চাটা যখন একটু একটু করে বড় হতে থাকে তখন দেখা যায় যে এটা স্টোমাক অর্থাৎ পাকস্থলীর উপর যখন চাপ দিয়ে রাখে তখন আরো অনেক মায়েদের খাবারের হজমে সমস্যা হয়। কিন্তু পানি 1 থেকে 1.5 লিটার প্রতিদিন খেতে পারলে খাবার হজমটাও ঠিক মতো হবে। রক্তের মধ্যে এই যে একজন প্রেগনেন্ট নারীকে যে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয়, তখন এই আয়রন ক্যালসিয়ামের উপাদানগুলা সারা শরীরে রক্তের মধ্যে ভালোভাবে মিশবে। তখন এই এই কেমিক্যাল গুলা রক্তের মধ্যে ভালোভাবে কাজ করবে, অ্যাসিডিটির পরিমাণ কমবে, এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অনেকের তৈরি হয়, এই প্রবলেমটাও আর থাকবে না। কারণ দেখা যায় যে আয়রন ট্যাবলেট কিন্তু অনেকেই সহ্য করতে পারেন না, অনেক প্রেগনেন্ট নারীরা কমপ্লেন করেন যে অ্যাসিডিটি হচ্ছে, কোষ্ঠকাঠিন্য তৈরি হচ্ছে। এটা পানি ঠিক মতো খেতে পারলে এই প্রবলেমটা হবে না। সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে আমরা আরেকটা আলট্রাসোনোগ্রাফি করতে বলি 22 সপ্তাহের আগে। আমরা একটা আলট্রাসোনো করতে বলি 20 থেকে 22 সপ্তাহের মধ্যে। এখানে হয় কি, আমরা টেরাটোজেনিক ইফেক্ট আছে কিনা, অর্থাৎ কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, অর্থাৎ দেখা যায় যে অনেক সময় অনেক গর্ভস্থ শিশুর অনেক জন্মগত ত্রুটি থাকে, এগুলা এই আলট্রাসোনোগ্রাফির মধ্যে, এই 22 সপ্তাহে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে। তো এই আলট্রাসোনোগ্রাফিটা অবশ্যই করতে হবে। আর আরেকটা দেখা যায় যে অনেকেই যে খুব জানবার জন্য ইন্টারেস্টেড হয়ে পড়েন যে ছেলে হবে নাকি মেয়ে হবে। এই বিষয়টাতে প্রায়োরিটি দেওয়ার আগে একজন নারী সুস্থ থাকছে কিনা, একজন নারী সুস্থভাবে প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারছে কিনা, এটাই আসলে মেইন বিষয়, এটাই প্রধান বিষয়। কারণ ছেলে বা মেয়ে যেটাই হোক, সুস্থ সন্তানটাই ভীষণ জরুরি। সেকেন্ড ট্রাইমেস্টারে আমি যেটা আরেকটা খুব জরুরি বিষয় আলোচনা করতে চাই সেটা হলো ব্লাড প্রেশার। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত নারীরা খুব বেশি দুশ্চিন্তায় ভোগেন, প্রেগনেন্সিতে ঠিক মতো রেস্ট হয় না, কোনো কারণে পারিবারিক বা সামাজিক বা কোনো কারণে মানসিক ভাবে খুব বেশি কষ্টে আছেন, অথবা কোনো কারণে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত, এইরকম হলে কিন্তু অনেকের দেখা যায় প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যায়। ব্লাড প্রেশার বেড়ে গেলে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা হয়। হ্যাঁ, প্রেগনেন্সিতে যে ব্লাড প্রেশার যে ওষুধ, সেই ওষুধগুলা কিন্তু একজন নর্মাল পেশেন্টের ওষুধের মতো কিন্তু না। প্রেগনেন্সিতে ব্লাড প্রেশারের ওষুধ আলাদা থাকে। এই জন্য ধরেন গাইনোকোলজিস্টের সিরিয়াল পাওয়া গেল না, অথবা এখন করোনা ভাইরাসের সময় এই জন্য হসপিটালে যেতে ভয় লাগছে বা ভয় হচ্ছে, হ্যাঁ, এইটা মনে করে কোনো একটা ফার্মেসি থেকে মানে শুধুমাত্র এই যে একবেলার প্রেশার মাপবার পরে একজন প্রেগনেন্ট নারীর প্রেশার কমানোর জন্য কোন রাস্তার ধারে তো আমাদের দেশে ওষুধ খুব অ্যাভেলেবল, পকেটে টাকা থাকলেই কিনতে পাওয়া যায়। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রেগনেন্ট নারীর জন্য কিন্তু সব ওষুধ সেফ না। আর যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক, উনি অবশ্যই ভালো জানবেন। এই জন্য একজন প্রেগনেন্ট নারী যিনি, উনার
গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট না করে বা উনি যে ডাক্তারকে দেখান, হ্যাঁ, ওই ডাক্তারের সাথে পরামর্শ না করে কিন্তু রাস্তার ধারের কোনো ফার্মেসি থেকে অথবা উম, কোনো একজন প্রেগনেন্ট নারী এই ওষুধটা খেয়েছিল, এই ওষুধ খেয়ে ওনার ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে গেছিল, তাহলে মনে হয় আরেকজনেরও হবে, এমন কিন্তু না। কারণ ব্লাড প্রেশারের ওষুধ আমরা যে দিই প্রেগনেন্সিতে, সেটার সাথে কিন্তু আমাদেরকে অ্যাডিশনাল আরো অনেক কিছু খেয়াল করতে হয়, আরো অনেকগুলা ক্রাইটেরিয়া কিন্তু আছে। এই মেডিকেল টার্ম গুলা বাদ দিলাম। আমি জাস্ট মানে অনুরোধ করছি যে রাস্তার ধারের কোনো ফার্মেসি অথবা কোনো আত্মীয় স্বজন মোবাইল ফোনে বললো বা গুগলে সার্চ দিলে তো আমরা অনেক ওষুধ সম্পর্কে পড়তে পারি। হ্যাঁ, আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ব্যতীত একজন প্রেগনেন্ট নারীর কিন্তু হরমোনের ওষুধ অথবা ডায়াবেটিসের জন্য ওষুধ কিন্তু অবশ্যই খাওয়া যাবে না। প্রেগনেন্সিতে কিন্তু ডায়াবেটিসের ওষুধ সেফ না, ইনসুলিন ইনজেকশন নিতে হবে। আর ব্লাড প্রেশারের ওষুধের জন্য অবশ্যই একজন গাইনোকোলজিস্ট অথবা যে ইন্টারনাল মেডিসিন অথবা একজন কার্ডিওলজিস্টকে দেখাতে হবে, অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। এবং ব্লাড সুগার দেখা যায় অনেকের, অনেক প্রেগনেন্ট নারীর ব্লাড প্রেশার ফল করে, আবার অনেকের ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়। একজন প্রেগনেন্ট নারী যদি ব্লাড প্রেশার টানা কয়েকদিন যদি বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বাসায় অবহেলা করে বসে থাকার কোনো অবকাশ নাই। কারণ ব্লাড প্রেশার যদি অনেক বেড়ে যায়, হ্যাঁ, এমনও হতে পারে হয়তো প্রেগনেন্সির আগে একজন নারীর কখনোই ব্লাড প্রেশার বেশি ছিল না, সবসময় নর্মাল থাকতো অথবা লো পাওয়া যেত, অর্থাৎ নির্দিষ্ট রেঞ্জের থেকেও ব্লাড প্রেশারটা কম পাওয়া যেত, কিন্তু প্রেগনেন্সিতে বারবার বেশি আসছে, সে এক্ষেত্রে অবহেলা করবার কিন্তু কোনো অবকাশ নাই। এটা কিন্তু মনে করলে চলবে না যে প্রেগনেন্সি কষ্ট, ব্লাড ব্লাড প্রেশার বাড়তেই পারে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, এমন কিন্তু না। কারণ দেখা যায় যে ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে গেলে তখন কিন্তু খিঁচুনিও হতে পারে। প্রেগনেন্সিতে অনেকের দেখা যায় যে ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে খিঁচুনি হয়। হুম, এই জন্য খুব বেশি সচেতন হতে হবে। এক বেলা ব্লাড প্রেশার বেশি পেলে বাসায় যদি কেউ ব্লাড প্রেশার মাপতে পারে, বাসায় যদি মেশিন থাকে, অবশ্যই কোন বেলা ব্লাড প্রেশার কত পাওয়া গেল সেইটা সময় দিয়ে, তারিখ দিয়ে অবশ্যই সেই রেঞ্জটা রেকর্ড করতে হবে। এইভাবে টানা 2 থেকে 3 দিন যদি বেশি পাওয়া যায়, তাহলে বাসায় বসে না থেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যাদের প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যায়, অথবা এমন যদি হয় যে এর আগের প্রেগনেন্সিতে একজন নারীর ব্লাড প্রেশার অনেক বেড়ে গিয়েছিল, তাহলে সেই নারীকে পরের প্রেগনেন্সিতে অর্থাৎ সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু খুব বেশি সচেতন হতে হবে। ফার্স্ট প্রেগনেন্সিতে যে প্রবলেম গুলা হয়েছিল, অনেকের কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে সেই কমপ্লিকেশন গুলা, সেই প্রবলেম গুলা কিন্তু আবারও হতে পারে, নাও পারে, কিন্তু আগে থেকে সিনসিয়ার হওয়াটা ভীষণ জরুরি। আরেকটা যেটা আমি বলি, শুধুমাত্র প্রেগনেন্ট নারীদের জন্য না, সবার জন্যই, যে খাবারের সাথে এক্সট্রা লবণ দিতে পারলে খুব ভালো। এক্সট্রা লবণ অবশ্যই বাদ দেওয়া জরুরি। যাদের প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যায়, সরি, এমন যদি হয় যে কারো হাতে, কোনো প্রেগনেন্ট নারীর হাতে বা পায়ের আঙ্গুলে পানি চলে আসছে, পায়ে পানি এসেছে, সেক্ষেত্রে অবশ্যই ব্লাড প্রেশার নিয়মিত চেক করতে হবে। যদি বাসায় ব্লাড প্রেশার মাপার মেশিন না থাকে, তাহলে আর নিয়মিত যদি হসপিটালে যাবার সুযোগ থেকে না থাকে, তাহলে ফার্মেসি থেকে এক্সপার্ট কাউকে এনে ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে হঠাৎ করে মানে ইউরিনের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে গেলে ইউরিন দিয়ে কিন্তু প্রোটিন বা অ্যালবুমিন চলে যায়, তখন কিন্তু ইউরিন পরীক্ষা করে দেখতে হয়, যেটা অনেক সময় কালার দেখে বোঝা যায় না। এই ব্লাড প্রেশার বেড়ে গেলে এই সমস্যাটা হতে পারে। এখন ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে গেলে যদি একজন প্রেগনেন্ট নারীর ইউরিন দিয়ে যদি প্রোটিন বা অ্যালবুমিন চলে যায়, তখন কিন্তু একই সাথে ব্লাড প্রেশার বেড়ে যাবার জন্য কষ্ট, আবার ইউরিনের মধ্যে প্রোটিন বা অ্যালবুমিন চলে যাবার জন্য একটা শারীরিক দুর্বলতা।
হ্যাঁ, তারপরে দেখা যায় যে এই সমস্যা দুইটা থাকলে কিন্তু অনেকের হাতে পায়ের আঙ্গুলে পানি চলে আসে, তখন মুভমেন্ট করতেও একটা সমস্যা হয়। এই জন্য অবশ্যই খুব বেশি সিনসিয়ার হতে হবে। ব্লাড প্রেশারের ওষুধ যেই ডাক্তার, এক একজন প্রেগনেন্ট নারীর জন্য এক এক রকম থাকে, অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন মতো সঠিকভাবে ব্লাড প্রেশারে ওষুধ খেতে হবে। আর এমন যদি হয় যে হঠাৎ করে ভয়ঙ্কর মাথা ব্যথা, অথবা কোনো নারী হঠাৎ করে চোখে ঝাপসা দেখছেন, অথবা যাদের সেকেন্ড প্রেগনেন্সি, হ্যাঁ, তাদের দেখা যায় যে 4 মাসের শেষের দিকে বা 5 মাসের শুরুর দিকে বাচ্চার নড়াচড়া, অনেক মুভমেন্টটা অনেকেই বুঝতে পারেন। এমন যদি হয় যে ব্লাড প্রেশার বেড়ে যাবার হিস্ট্রি আছে, ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, আবার হঠাৎ করে মনে হচ্ছে যে পুরো একদিন বা পুরো উম, কয়েক ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা বাচ্চা একেবারেই নড়াচড়া করছে না, বুঝতে পারছেন না নড়াচড়াটা, সেক্ষেত্রে বাসায় বসে না থেকে অবশ্যই হসপিটালে যেতে হবে। অবশ্যই আহ হসপিটালে যেয়ে আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় যে বাচ্চার অবস্থানটা কেমন, কি আছে, কতটুকু প্রোগ্রেস হলো বা কি অবস্থায় আছে। আর এমন যদি হয় যে হঠাৎ করে ভয়ঙ্কর মাথা ব্যথা, হ্যাঁ, হয়তো মোবাইল ফোনের অক্ষরগুলা কেউ দেখতে পাচ্ছে না, অথবা উম, দেয়ালের মধ্যে যে ঘড়ি সেটার অক্ষরগুলা ঠিকভাবে দেখতে পাচ্ছে না, একটু ঝাপসা মনে হচ্ছে, অথবা মনে হচ্ছে একটু এইভাবে যেন মাথার মধ্যে একটা দুলুনি ভাব, এরকম সমস্যা হলে অবশ্যই হসপিটালে যেতে হবে। প্রেগনেন্সিতে এই ধরনের সমস্যাগুলা থেকে কিন্তু হঠাৎ করে বড় ধরনের কোনো কমপ্লিকেশন শুরু হতে পারে। কোনো রকম ব্লিডিং হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। অনেকের পানি ভেঙে যায়, পানি ভাঙাটা অনেকে বুঝতে পারে না, অর্থাৎ মনে হতে পারে যে ইউরিন না, কিন্তু ইউরিনের মতো পানি ঝরে যাচ্ছে, এরকম প্রবলেম হলে, অথবা ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়তেই আছে, এরকম একটা প্রবলেম হলে অবশ্যই লজ্জা, ভয়, অস্বস্তি, সংকোচ এই বিষয়গুলা অ্যাভয়েড করে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। গর্ভস্থ শিশু একটা বিশাল বড় বেলুনের মতো একটা পানির মধ্যে ভাসতে থাকে, একটা চামড়ার তৈরি ব্যাগের মধ্যে, সেটাকে বলে অ্যামনিওটিক ক্যাভিটি। হ্যাঁ, সেই ক্যাভিটিতে মানে একটা বড় একটা চামড়ার ব্যাগের মতো থাকে, সেই ব্যাগটা কোনো কারণে ছিদ্র হয়ে যেতে পারে। এখানে অনেকগুলা মেডিকেল টার্ম আছে। বারবার ইউটেরাসে ইনফেকশন হলে, বারবার ইউরিনে ইনফেকশন হলে, অনেক সময় কোনো কারণ ছাড়াও ছিদ্র হতে পারে। সেই ছিদ্র হলে তখন দেখা যায় যে পানি আবার অনেকের কোনো এইটাকে বলে অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডটার নির্দিষ্ট পরিমাণে যে একেবারে কমে গেলে কিন্তু তখন গর্ভস্থ শিশু ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। গর্ভস্থ শিশুর শরীরের মধ্যে অক্সিজেন লেভেলের মাত্রা কমে যায়। অক্সিজেন লেভেলের মাত্রা কমে গেলে তখন শিশুটা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং পানি দ্রুত যদি ভেঙে যায়, যদি খুব বেশি পানি অ্যামনিওটিক ক্যাভিটি থেকে বের হয়ে যায় কোনো কারণে, তখন দেখা যাবে যে এই বাচ্চাটা একেবারে পানি শূন্যতার মধ্যে ভাসতে থাকে, বা পানি একেবারে শূন্য হয়ে যায়, অক্সিজেন লেভেলের মাত্রা একেবারেই কমে গেলে তখন কিন্তু বাচ্চা মারাও যেতে পারে। কোন রকম এমন যদি হয় যে কোন একজন নারী কোন রকম সমস্যা বোধ করছেন না, কিন্তু একজন নারী অনুভব করছেন যে বাচ্চা ঠিক মতো নড়াচড়া করছে না, অথবা বাচ্চার মুভমেন্ট বুঝতে পারছেন কিন্তু হঠাৎ করে খুব শরীর খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে যেন শক্তি নাই, বিছানা থেকে উঠতেই পারছেন না, এই ধরনের সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ এমন হতে পারে যে হয়তো প্রপার ভাবে খাবার খাওয়া হচ্ছে না, শরীরের মধ্যে রক্তের মাত্রা কমে গেছে, অথবা ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাচ্ছে, অথবা কোনো কারণে ব্লাড সুগারের মাত্রা অনেক কমে যাচ্ছে, এমনও কিন্তু হতে পারে। আরেকটা আমি আলোচনা করতে চাই, অনেকেই হচ্ছে লুপাস পজিটিভের পেশেন্ট থাকেন। এই লুপাস পজিটিভ এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ, এটা দেখা যায় অনেকের প্রেগনেন্সিতে ধরা পড়ে, অনেকের প্রেগনেন্সির আগে থেকেও থাকে। এই অসুখটার জন্য অবশ্যই অবহেলা করলে চলবে না, বা অনেকেই থাকে, অনেকে মনে করেন যে
ডাক্তারকে বলবো, বললে আরো ওষুধ দিবে, প্রেগনেন্সিতে এত ওষুধ খাবার দরকার কি? এই কুসংস্কার গুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ আপনি যদি আপনার ডাক্তারকে ট্রাস্ট করতে না পারেন, কোন রকম তথ্য লুকিয়ে রাখলে বা সংকোচ, ভয়, লজ্জা, আতঙ্ক, এসব কারণে যদি প্রেগনেন্সিতে কোনো তথ্য যদি ডাক্তারের কাছে থেকে আপনি লুকিয়ে রাখেন বা অ্যাভয়েড করেন, তাহলে দেখা যাবে হিতে বিপরীত হবে। কারণ অনেক শারীরিক অবস্থার সাথে কিন্তু অনেক মানসিক অবস্থাও জড়িয়ে থাকে। এরপরে আমি আসি প্রেগনেন্সি যে ফাইনাল ট্রাইমেস্টার, অবশ্যই লাস্ট ট্রাইমেস্টার একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। বাচ্চাটার পজিশন কেমন, কি প্লাসেন্টা বা গর্ভফুল কোন দিকে আছে। গর্ভফুলের কিন্তু কয়েকটা ভাগ আছে। একদম নিচের দিকে থাকলে এক ধরনের প্রেগনেন্সি, আবার দেখা যায় যে কিছু গর্ভফুল আছে যেটা যেইগুলাতে ডেলিভারির সময় খুব বেশি ব্লিডিং হয়, খুব বেশি ব্লিডিং হবার চান্স থাকতে পারে। এরকম প্রেগনেন্সি হলে আগে থেকেই চেষ্টা করতে হবে ডোনার জোগাড় করে রাখবার জন্য, সেভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবার জন্য। আবার দেখা যায় যে অনেক অনেক প্রেগনেন্ট নারীর প্লাসেন্টা বা গর্ভফুল নর্মাল পজিশনে আছে, ওনাদের ডেলিভারিতে কোনো প্রবলেম হয় না। আর অনেকে থাকে যে শেষের দিকে মানে লাস্ট ট্রাইমেস্টারে পেটের ওজন বেড়ে যায়, একজন নারীর হাঁটা চলাতে অনেক কষ্ট হয়, এবং অধিকাংশ নারী দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে এরকম একটা অস্বস্তিতে ভুগতে থাকেন। কারণ গর্ভস্থ শিশুটা আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকে, তখন উম একটা অনুভূতি সবসময় কাজ করে, মনে হয় যে বাচ্চাটা যেন বুকের কাছে চলে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। যারা এমন অনেক প্রেগনেন্ট নারী আছেন যে রাতের বেলা বিছানাতে ঘুমাতে গেলে মনে হয় যে গলার কাছে কি যেন চেপে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম হলে চেষ্টা করতে হবে আপনার পিঠের নিচে 2টা বা 3টা বালিশ দিয়ে বসে থাকার মতো করে একটু হেলান দিয়ে শুয়ে থাকবার জন্য। এতে শ্বাসকষ্টের পরিমাণটা কম হবে। আর অনেকে থাকেন যাদেরকে প্রেগনেন্সিতে ইনহেলার নিতে হয়, অথবা প্রেগনেন্সির আগে থেকেই অনেকেই ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত। অনেকের আবার পারিবারিক হিস্ট্রি থাকে, হয়তো একজন নারীর মা, বাবা, ভাই, বোন, রক্তের সম্পর্কের আত্মীয়রও ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি ছিল। এই ক্ষেত্রে খুব বেশি সচেতন হতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে গর্ভস্থ শিশুটারও কিন্তু হাঁপানি বা শ্বাসকষ্ট নিয়ে পৃথিবীতে জন্মাতে পারে, যদি প্রেগনেন্সিতে একজন নারী সচেতন না থাকেন, যদি তিনি প্রপার ট্রিটমেন্ট না করেন। এই ধরনের যারা হাঁপানি বা অ্যাজমার রোগী, যারা প্রেগনেন্ট নারী, তারা চেষ্টা করবেন যেন ঠান্ডা লেগে না যায়। একটুতেই অনেকেই থাকে যে সাইনোসাইটিসের রোগী, একটুতেই মাথা ব্যথা করে, ওনারা চেষ্টা করবেন যদি চুল বড় থাকে খুব ভালোভাবে গোসল করার পরে চুল শুকিয়ে ফেলবার জন্য। এবং এখন করোনা ভাইরাসের সময় আমরা যে আতঙ্কতে ভুগছি, সেটার জন্য চেষ্টা করবেন যে গলা ব্যথা থাকুক আর নাই বা থাকুক, প্রেগনেন্সিতে তো এমনি সারা শরীরে ম্যাক্সিমাম জনের একটা ব্যথা থাকে, একটু জ্বর জ্বর ভাব থাকতেই পারে। বিশেষ করে যারা প্রেগনেন্সিতে ডায়াবেটিসে আক্রান্ত হন, ওনাদের কিন্তু আরো বেশি এরকম একটা ফিলিংস থাকে যে জ্বর জ্বর লাগছে, জয়েন্ট পেইন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, কোমরে ব্যথা, লো ব্যাক পেইন বেড়ে যায়। তো ওনারা চেষ্টা করবেন যে আদা ছোট ছোট করে কুচি কুচি করে চিবিয়ে খাবার জন্য, অথবা আদা চা রেগুলার খাবার জন্য। এতে হবে কি, এই যে করোনা ভাইরাস যে আমাদের শ্বসন তন্ত্রকে অ্যাটাক করে, গলার মধ্যে যে রোগ জীবাণু বাতাসের মধ্যে ঢুকে যায়, সেই রোগ জীবাণুগুলো ধ্বংস করতে সাহায্য করবে। অবশ্য এটা কোনো জার্নালে এখনো গবেষণায় প্রমাণিত হয়নি যে আদা খেলে করোনা ভাইরাস মারা যাবে, তা কিন্তু না। কিন্তু আদার মধ্যে যে অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি থাকে, এটার জন্য করোনা ভাইরাস ছাড়াও বাতাসের মধ্যে আরো অনেক ধরনের রোগ জীবাণু থাকে, যেটা জ্বর, সর্দি, কাশি তৈরি করে। আদা খেলে হবে কি, যে এই টেন্ডেন্সিটা কমে আসবে, জ্বর জ্বর ভাবটা কমে আসবে, সহজে ঠান্ডা লাগা, হাঁচি, কাশি, সর্দি হবে না। এবং যারা প্রেগনেন্সিতে যে অ্যাজমা বা হাঁপানির রোগী, ওনারা সুস্থ থাকবেন, সহজে ওনাদের ঠান্ডা লাগবে না। এবং চেষ্টা করবেন যে মানে অফিস থেকে আসার পরে, মানে রাতে বা সন্ধ্যায় যদি গোসল করতে হয়, যদি অনেক জ্যামে আটকাম, ধুলাবালি, অবশ্যই চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেলতে হবে। অর্থাৎ কোনোভাবে যেন ঠান্ডা লেগে না যায়, এই বিষয়ে খুব সিনসিয়ার হতে হবে।
এবং প্রেগনেন্সির শেষের 3 মাসে অনেকের দেখা যায় যে প্রি ম্যাচিউর ডেলিভারি হয়ে যায়, অর্থাৎ অনেকে 7 মাস 8 মাসে বেবি জন্ম নেয়। এক্ষেত্রে অবশ্যই হঠাৎ করে খুব বেশি শরীর খারাপ লাগলে, অথবা হঠাৎ করে ব্লিডিং হলে, অথবা এমন যদি মনে হয় যে ইউরিনের মতো 2 পা দিয়ে পানি ঝরে যাচ্ছে, এই ধরনের কোনো সমস্যা হলে, বা হঠাৎ করে খুব বেশি দুর্বল লাগা, যে উঠে দাঁড়াতে পারছেন না, অথবা মনে হচ্ছে যে হাতের আঙ্গুলগুলো হঠাৎ করে বাঁকা হয়ে যাচ্ছে, অথবা চোখে খুব বেশি অন্ধকার দেখছেন, অথবা মনে হচ্ছে যে পেটের কোথাও যেন অনেক পেইন হচ্ছে, পেটের কোথাও যেন কি আটকে গেছে, এই ধরনের কোনো অনুভূতি হলে বাসায় বসে না থেকে দ্রুত হসপিটালে যেতে হবে। আর লাস্টে যে সময়টা, সেই সময়টাতে অবশ্যই অ্যাম্বুলেন্সের কন্ট্যাক্ট নাম্বার, আপনার গাইনোকোলজিস্টের কন্ট্যাক্ট নাম্বার, এবং গাইনোকোলজিস্টের সাথে মানে দ্রুত কিভাবে কন্ট্যাক্ট করা যায় সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, হসপিটালে হট কোনো রকম এমার্জেন্সি হলে, গভীর রাতে অথবা আর্লি মর্নিং, হয়তো যেই সময়টা বাসার মানুষজন প্রিপেয়ার না, হঠাৎ করে যে কোনো প্রবলেম অ্যারাইজ করতেই পারে। এই জন্য অ্যাম্বুলেন্সের কন্ট্যাক্ট নাম্বার এবং ইকোনমিক্যাল স্ট্যাবিলিটিও থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিছু টাকা রেডি করে রাখতে হবে, কারণ নর্মাল ডেলিভারিও হতে পারে অথবা সিজার অপারেশনও হতে পারে, কারণ এইটা অবস্থার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, অপারেশন হলে নর্মাল ডেলিভারি একটা প্রসিডিওর, আর সিজারিয়ান অপারেশন তো অবশ্যই পেট কেটে করতে হয়। তো সেক্ষেত্রে ইকোনমিক্যাল সাপোর্ট আপনার থাকতে হবে, হঠাৎ করে যেন আপনি যেন কোনো বিপদে পড়ে না যান। এবং অবশ্যই একজন ডোনার কে রেডি করে রাখবেন। ডোনার কিন্তু ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হওয়া যাবে না। হ্যাঁ, এটা কিন্তু কনফার্ম না যে ডেলিভারির সময় রক্ত দিতে হবেই কিনা, এটা কিন্তু কনফার্ম না, কিন্তু লাগতে পারে। কারণ দেখা যায় যে নর্মাল ডেলিভারি হোক অথবা সিজার হোক, কোনো কোনো নারীর ব্লিডিং বেশি হয়, কারো ব্লিডিং কম হয়। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যে সমস্ত নারীদের প্লাসেন্টা বা গর্ভফুল অনেক নিচে থাকে, দেখা যায় যে ওনাদের প্রেগনেন্সিতে ডেলিভারিতে ব্লিডিং হবার চান্স বেশি থাকতে পারে। সেক্ষেত্রে রোগী যেন দুর্বল হয়ে না যায়, তখন আমরা ব্লাড দিই। এই জন্য অবশ্যই একজন ডোনার রেডি করে রাখতে হবে। আর ডেলিভারির আগে আমরা আবারও সিবিসি করায়, অর্থাৎ আমরা রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা দেখি। যদি সেই সুযোগটা থেকে থাকে, হঠাৎ করে লেবার পেন উঠে ডেলিভারি, এমনও হতে পারে যে হঠাৎ করে লেবার পেন উঠে গেল, হ্যাঁ, ডেলিভারির আগে হয়তো সিবিসি চেক করা হলো না, এরকমও হতে পারে। কারণ শেষের দিকে দেখা যায় যে কিন্তু যে কোনো সময় যে কোনো কঠিন পরিস্থিতি কিন্তু অ্যারাইজ করতে পারে। এই জন্য অবশ্যই ব্লাড ডোনার রেডি রাখতে হবে। ব্লাড ডোনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ হওয়া যাবে না, অর্থাৎ একজন রোগীর বাবা, মা, ভাই, বোন হওয়া যাবে না, হাজবেন্ড হওয়া যাবে না। আমি আবারও বলছি, হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই জানি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা, ওনারা ব্লাড দেয়, কিন্তু ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ব্লাড ডেলিভারির সময় নিলে কিন্তু অনেক সময় বাচ্চার ব্লাড রিয়াকশন হতে পারে। এই জন্য চেষ্টা করতে হবে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেন না হয়, অর্থাৎ পেশেন্টের মা, বাবা, ভাই, বোন, হাজবেন্ড। হাজবেন্ড ব্লাড কানেক্টেড না, কিন্তু হাজবেন্ডের ব্লাড, যেহেতু বাচ্চার বাবা, এই 5 জন মানুষের কিন্তু ব্লাড নিলে অনেক সময় ব্লাডে রিয়াকশন হতে পারে, বেবির ব্লাডে। এই জন্য চেষ্টা করতে হবে যে এই 5 জন মানুষের বাহিরে যদি ডোনার হয় তাহলে খুব ভালো হয়। আর যদি ব্লাড নিতেই হয়, ব্লাড ব্যাংক থেকে না নিয়ে একজন মানুষের ফ্রেশ ব্লাড নিতে পারলে সেটা বেশি ভালো। ব্লাড ডোনারকে অবশ্যই 18 বছরের নিচে এবং 60 বছরের উপরে হওয়া যাবে না। এটা লাস্টের 3 মাসের করণীয়। এবং শেষের 3 মাসেও যাদের যাদের শুরুর দিকে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, হাঁপানি বা শ্বাসকষ্ট, লিভারের সমস্যা অথবা হরমোন জনিত সমস্যা যেটাই থাকুক না কেন, শেষের দিকেও খুব বেশি সচেতন হতে হবে। কারণ প্রেগনেন্সির এক একটা স্টেজে এক এক রকম প্রবলেম হয়, অনেকের নাও হতে পারে। তো যেন একজন মা সুস্থ থাকে, বাচ্চাও যেন সুস্থ থাকে, সেই খেয়ালটা রাখতে হবে। এরপর আমি আসি প্রেগনেন্সিতে জয়েন্ট পেন। ম্যাক্সিমাম মায়েদের জয়েন্ট পেন হয় প্রেগনেন্সিতে, বিশেষ করে শিশুটা যখন পেটের মধ্যে বড় হতে থাকে, তখন এই
প্রতিটা মুহূর্তে এক্সট্রা একটা ওজন বহন করা কিন্তু প্রত্যেকটা নারীর জন্যই কষ্টকর। সেটা তিনি জব হোল্ডার হোক, হাউস ওয়াইফ হোক, একজন দিনমজুরের ওয়াইফ হোক, রিক্সা চালকের ওয়াইফ হোক, অথবা একজন ধনী মানুষের ওয়াইফ হোক না কেন, শুধু এতটুকু ডিফারেন্স থাকে যে যার ইকোনমিক্যাল স্ট্যাটাস ভালো, ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি আছে, সেই মানুষটা পুষ্টিকর খাবার বেশি খেতে পারে, রেস্ট বেশি পায়। কিন্তু যে মানুষটা গরিব নারী, তার কষ্টটা আরো বেশি হয়। কিন্তু ম্যাক্সিমাম নারীর দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে জয়েন্ট পেইন হয়, কারণ হাড় দুর্বল হয়ে যায়। একজন মায়ের শরীরের পুষ্টি দিয়ে একটা শিশুর তার একটা শিশুর দেহ তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু মায়ের শরীর খারাপ লাগে এবং হাড় দুর্বল হয়ে যায় দেখে লো ব্যাক পেইনও বেড়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো বেশি করে খাবার জন্য, যেমন কাঁটা সমৃদ্ধ ছোট মাছ, দুধ, অ্যালমন্ড বা বাদাম, কাঠবাদাম, বাদাম, এই ধরনের খাবারগুলোর মধ্যে ক্যালসিয়াম থাকে। এই খাবারগুলা খেলে জয়েন্ট পেইনের পরিমাণ কমবে, হাড় শক্ত হবে এবং শিশুর জন্য ভালো হবে। আমি আরেকটা টার্ম বলি, সেটা হলো হাই রিস্ক প্রেগনেন্সি। কিছু নারী আছেন, হ্যাঁ, যারা লেট ম্যারেজ করেন, যেমন ধরেন আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আমাদের যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, আমাদের যে ফুড হ্যাবিট, সেটাতে কোনো নারী যদি 35 বছর বয়সের পরে বা 40 বছর বয়সের পরে যদি ফার্স্ট প্রেগনেন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। এই ধরনের নারী, তারপরে যাদের আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস বা আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার ছিল, হ্যাঁ, খুব বেশি হাঁপানি বা শ্বাসকষ্ট ছিল, সেটা নিয়ে অনেক ভুগতে হয়েছে, ইনহেলার দিয়েও কন্ট্রোলে থাকতো না। আবার যারা আছেন যে যাদের থাইরয়েড হরমোন প্রায় নির্দিষ্ট মাত্রার থেকে অনেক কমে যেত অথবা অনেক বেড়ে যেত। আবার যে সমস্ত নারী আছেন যে খুব বেশি দুর্বল, এই ধরনের খুব বেশি দুর্বল, হয়তো খাবার খান ঠিক মতো, কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার এমন যে খুব বেশি শুকনা পাতলা, এই ধরনের নারীদের জন্য কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সিতে কমপ্লিকেশনটা খুব বেড়ে যায়। ওনাদেরকেও খুব বেশি সচেতন হতে হবে। এই যে প্রবলেম গুলোর কথা আমি বললাম, এগুলা যে অল ওভার সবার হবে তা কিন্তু না। কিন্তু আমাদের দেশে আমাদের যে যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে লাইফস্টাইল, তাতে এই ধরনের সমস্যাগুলা বেশি হয়। আমরা একজন প্রেগনেন্ট নারী যদি সচেতন থাকেন এবং আমরা বাসার সবাই যদি একজন মায়ের শারীরিক এবং মানসিক অবস্থাটা বুঝে চলতে পারি, তাহলে অনেক সমস্যাই সমাধান করা সম্ভব। আমাদেরকে খেয়াল রাখতে হবে, বাসার কোনো নারী সদস্য যদি প্রেগনেন্ট হয়, উনি যদি কোনো সমস্যাতে পড়েন, উনি যদি কোনো অসুখে বেশি আক্রান্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু কম বেশি বাসার সবাইকেই সাফার করতে হবে। এই জন্য শুরু থেকে যদি সচেতন হওয়া যায়, তাহলে কিন্তু অনেকগুলো কষ্ট দূর করা সম্ভব। সবাই ভালো থাকবেন। সকল গর্ভবতী নারীদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আজকে আমেরিকা বাংলা নিউজ পেপারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই যে গর্ভাবস্থায় প্রেগনেন্ট নারীদের জন্য যে কিছু সমস্যা, এই বিষয়ে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যার যে বিষয়ে শুনবার কিছু থাকবে বা জানার যদি কিছু থাকে, অবশ্যই আপনারা আমেরিকা বাংলা নিউজ পেপারের প্রশ্ন লিখতে পারেন, অথবা আপনারা যদি কোনো অসুখ সম্পর্কে জানতে চান, আমাদের নিউজ পেপারের পেজে যোগাযোগ করলে অথবা আপনাদের সমস্যার কথা লিখে পাঠালে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ পরামর্শদের মাধ্যমে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় আমি আবারও বলতে চাই, করোনা ভাইরাসের ভ্যাকসিনটা কিন্তু এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। হ্যাঁ, প্রেগনেন্সিতে তো এমনিতেই শারীরিক কষ্ট থাকে, বিভিন্ন ধরনের জটিলতাও হতে পারে, হবার সম্ভাবনাটাই খুব বেশি অধিকাংশ প্রেগনেন্ট নারীর ক্ষেত্রে। এখন ভাইরাসের জন্য যে স্বাস্থ্য সচেতনতা গুলা, সেগুলো অবশ্যই একজন গর্ভস্থ নারীকে খুব ভালোভাবে মেনে চলতে হবে। কারণ
প্রেগনেন্সিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ম্যাক্সিমাম নারীর কমে যায়। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে জ্বর জ্বর ভাব লাগা, দুর্বল লাগা থাকেই। এই ক্ষেত্রে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দেখে কিন্তু ভাইরাস আরো দ্রুত অ্যাটাক করতে পারে। এই জন্য জনসমাগম যতটা অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, এখন যেহেতু সরকার থেকে সবকিছু ওপেন করে দেয়া হয়েছে, এই জন্য চেষ্টা করতে মানে আহ বাসার মধ্যে ভালো লাগছে না দেখে শপিং করতে যাওয়া মানে অনেক অবস্থা বুঝে চলতে হবে, যেন আহ, যতটা জনসমাগম এড়িয়ে চলা যায়, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, স্বাস্থ্য বিধিগুলো সর্বোচ্চভাবে মেনে চলার চেষ্টা করতে হবে এবং কোনোভাবেই মনোবল হারানো যাবে না। যেহেতু আমরা এখনো জানি না যে আমরা ভ্যাকসিনটা কবে নাগাদ হাতে পাবো, সেহেতু সেভাবে মনোবল নিয়ে আমাদেরকে এই এই কঠিন পরিস্থিতির সাথে মার্চ করে চলতে হবে। এটাই সকল প্রেগনেন্ট নারীর জন্য আমার পরামর্শ। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আজকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই পর্যন্ত সারা পৃথিবীতে যারা করোনা ভাইরাসে মারা গেছেন, সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন করছেন সবার জন্য আমাদের শ্রদ্ধা ভালোবাসা। এবং শুধুমাত্র প্রেগনেন্ট নারী না, সবার উদ্দেশ্যেই আমাদের অনুরোধ হচ্ছে, আমাদেরকে মনোবল হারালে চলবে না। 1971 সালের যুদ্ধে আমরা সবাই সমবেত হয়েছিলাম, আমাদের মধ্যে দেশপ্রেম একটা প্রবল ছিল বলেই আমরা জয়লাভ করতে পেরেছি। এই যুদ্ধটাতেও আমাদের মধ্যে একতা, দেশপ্রেমকে বজায় রেখে আমাদের মধ্যে একতাকে খুব বেশি শক্ত করে, আমাদের মনোবলকে অনেক দৃঢ় করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এটাই হোক আপনার আমার আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ।